ইতিহাসে না মাঝে মাঝে এমন কিছু রাজনৈতিক পালাবদল ঘটে যা একটা গোটা অঞ্চলের ভাগ্যই একদম বদলে দেয়। আজকে আমরা পশ্চিমবঙ্গের ঠিক তেমনই একটা সময়ের কথা বলবো। এমন একটা সময়ে যখন একটা রাজনৈতিক পরিবর্তন শুধু যে রাজ্যেই তোলপাড় ফেলেছিল তা নয়, বরং সারা বিশ্বে একটা ইতিহাস তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, এটা ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক কমিউনিস্ট নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার গল্প। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে একটা গোটা দেশের সংকট পশ্চিমবঙ্গে একটা এত দীর্ঘ রাজনৈতিক যুগের দরজা খুলে দিয়েছিল, যার প্রভাব সত্যি বলতে আজও আমরা অনুভব করি। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই পুরো গল্পটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের একটু পিছিয়ে যেতে হবে। ঠিক ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতের জাতীয় রাজনীতিতে ঠিক কি চলছিল সেদিকে একবার নজর দিতেই হবে। তো চলুন শুরু করা যাক। সত্যি বলতে এটা ছিল ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটা কালো অধ্যায়। দ্য ইমার্জেন্সি বা জরুরি অবস্থা যখন ঘোষণা করা হলো, তখন কি হলো? খবরের কাগজের ওপর সেন্সরশিপ বসে গেল, মানুষের সাধারণ অধিকার কেড়ে নেওয়া হলো, আর হাজার হাজার বিরোধী নেতাকে সোজা জেলে পুরে দেওয়া হলো। আসলে জরুরি অবস্থার এই যে কঠোর পদক্ষেপগুলো, এগুলোই কিন্তু কংগ্রেসের পতনের রাস্তা তৈরি করে দিয়েছিল। ভাবুন একবার, একদিকে রাজনৈতিক অত্যাচার, অন্যদিকে অর্থনৈতিক সংকট, আর তার উপর মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, সব মিলিয়ে দেশজুড়ে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। আর এর ফল, সমস্ত বিরোধী দল একজোট হয়ে জনতা পার্টি তৈরি করল, আর ১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেসকে একেবারে ঐতিহাসিকভাবে হারিয়ে দিল। সারা দেশে যে কংগ্রেস বিরোধী হাওয়া বইছিল, সেই হাওয়াটা পশ্চিমবঙ্গে এসে রীতিমতো একটা রাজনৈতিক ঝড়ে পরিণত হল। জাতীয় স্তরে কংগ্রেস তো হেরে গেলই, আর তারপরেই রাজ্যের মানুষও যেন একটা বদলের জন্য তৈরি হয়েই ছিল, আর বামফ্রন্ট জোট ঠিক এই সুযোগটারই সদ্ব্যবহার করেছিল। ৩৩১, ভাবা যায় সংখ্যাটা ছিল সত্যিই অভাবনীয়। বামফ্রন্ট যে শুধু জিতেছিল তা নয়, তারা ক্ষমতায় এসেছিল বিপুল জনসমর্থন নিয়ে। আর এই ঐতিহাসিক জয়ই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে একটা নতুন যুগের সূচনা করে দিল। ১-২ বছর নয়, পুরো ৩৪ বছরের এক যুগ। তো ক্ষমতায় আসার পরে বামফ্রন্ট সরকারের প্রথম এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ছিল ভূমি সংস্কার। আর তাদের এই শুরুর দিকের নীতিগুলোই এই ভূমি সংস্কারই গ্রামের পশ্চিমবঙ্গের ছবিটা একদম পাল্টে দিয়েছিল। আর এটাই তাদের ক্ষমতাকে আগামী কয়েক দশকের জন্য একেবারে পাকাপোক্ত করে দেয়। আচ্ছা, এবার আসা যাক অপারেশন বর্গার কথায়। এটা কিন্তু শুধু একটা মামুলি আইন ছিল না, এটা ছিল গ্রামের যে ক্ষমতার কাঠামো সেটাকে নাড়িয়ে দেওয়ার একটা জবরদস্ত হাতিয়ার। এর মাধ্যমেই কিন্তু লাখ লাখ বর্গাদার ভাগচাষী প্রথমবারের মতো নিজেদের জমির উপর একটা আইনি অধিকার আর সুরক্ষা পেয়েছিল। আর এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় যে ভূমি সংস্কারটা ঠিক কত বড় আকারে হয়েছিল। সত্যি বলতে কি, এটা ছিল ভারতের সবচেয়ে সফল ভূমি পুনর্বণ্টন কর্মসূচিগুলোর মধ্যে একটা। আর এর ফলেই পশ্চিমবঙ্গের গ্রামের অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। আর এর প্রভাব দেখুন, প্রভাবটা যে কতটা গভীর ছিল তা এই টেবিলটা দেখলেই স্পষ্ট। নথিভুক্ত ভাগচাষীর সংখ্যা বেড়ে গেল প্রায় ৩ গুণ। ভূমিহীন গ্রামের পরিবারের সংখ্যা ৩৫% কমে গেল। আর কৃষির বৃদ্ধি, সেটা তো ১৯৭০-এর দশকের ০.৬% থেকে লাফিয়ে ১৯৮০-র দশকে ৭%-র উপরে চলে গেল। ভাবা যায়, এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গ একটা সময় যে রাজ্য খাবার আমদানি করত, সেই রাজ্য খাবার রপ্তানি করার জায়গায় পৌঁছে গেল। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। কৃষির পর এবার দেখা যাক শিল্পক্ষেত্রে তাদের নীতিটা ঠিক কেমন ছিল। বামফ্রন্টের এই যে দীর্ঘ ৩৪ বছরের শাসন, এই সময়ে তাদের শিল্প নীতিতে কিন্তু একটা নাটকীয় বাঁক দেখা যায়। এটা ছিল দুটো একেবারে আলাদা অর্থনৈতিক কৌশলের গল্প। দেখুন, প্রথম দিকে সরকারের ফোকাস ছিল ছোট আর কুটির শিল্পের দিকে। তারা বড় বহুজাতিক সংস্থাগুলোকে একটু নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে চেয়েছিল। কিন্তু ১৯৯৪ সাল নাগাদ যখন দেশে অর্থনৈতিক উদারীকরণ শুরু হলো, তখন তার সাথে তাল মিলিয়ে তারাও একটা নতুন শিল্প নীতি নিয়ে এলো। আর এই নতুন নীতিতে বিদেশি আর বেসরকারি পুঁজিকে স্বাগত জানানো হলো। ২০০০-এর দশকে এসে তো এই শিল্পায়নের চেষ্টাটা আরও অনেক বেড়ে যায়।
তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুটো সময়ের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে ১৯৮০ দশকের শিল্পে একটা স্থিবিরতা, রাজ্যের শেয়ার কমে যাচ্ছে। আর অন্যদিকে ২০০০-এর দশকে সেই পশ্চিমবঙ্গই শিল্প বৃদ্ধিতে দেশের সেরাদের তালিকায় চলে আসছে। এই যে বদলটা, এটাই রাজ্যের অর্থনীতির পুরো ছবিটাকে একটা নতুন দিশা দেখিয়েছিল। কিন্তু এই যে নতুন শিল্পায়নের দৌড়, এর রাস্তাটা কিন্তু একদম মসৃণ ছিল না। দ্রুত শিল্প গড়ার জন্য যে জমি অধিগ্রহণ দরকার ছিল, সেটাকে কেন্দ্র করেই শুরু হলো বড়সড় বিতর্ক আর সংঘাত। আর এই ঘটনাগুলো সরকারের ভাবমূর্তির ওপরে একটা বড় ধাক্কা দিয়েছিল। এর মধ্যে সিঙ্গুরের ঘটনাটা ছিল একটা টার্নিং পয়েন্ট। টাটা মোটরস তাদের বিখ্যাত ন্যানো গাড়ি, মানে পৃথিবীর সবথেকে সস্তা গাড়ির কারখানা বানাতে চেয়েছিল, কিন্তু তার জন্য জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু হয়, আর তার ফল শেষ পর্যন্ত ২০০৮ সালে টাটা মোটরস পশ্চিমবঙ্গ থেকেই তাদের প্রজেক্টটা তুলে নিতে বাধ্য হয়। আর নন্দীগ্রামের ঘটনাটা ছিল আরও দুঃখজনক, আরও মর্মান্তিক। সেখানে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ বানানোর পরিকল্পনা ছিল, মানে শিল্প আর ব্যবসার জন্য একটা আলাদা এলাকা তৈরি করা হবে। কিন্তু এর জন্য প্রায় ১০,০০০ একর জমি নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছিল। আর সেই প্রতিবাদ থামাতে গিয়েই ঘটল অঘটন। পুলিশের গুলিতে ১৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়। এই ঘটনাটা সারা রাজ্যে তো বটেই, সারা দেশে একটা বিরাট আলোড়ন ফেলে দেয়। আর বামফ্রন্ট সরকারের পতনের পথে এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তো এবার আমরা বামফ্রন্টের এই দীর্ঘ শাসনের একটা সার্বিক মূল্যায়নের দিকে এগোই। এই ৩৪ বছরে তাদের ঝুলিতে সাফল্য যেমন ছিল, তেমনই কিন্তু ব্যর্থতাও ছিল। সব মিলিয়ে এটা ছিল সংস্কার, আর্থিক বৃদ্ধি আর রাজনৈতিক অস্থিরতার একটা মিশ্র অধ্যায়। সামাজিক উন্নয়নের দিক থেকে দেখলে তাদের অন্যতম একটা বড় সাফল্য ছিল কিন্তু সাক্ষরতার হার বাড়ানো। এই চার্টটা দেখুন, কি অবিশ্বাস্য একটা পরিবর্তন। ১৯৭৭ সালে যেখানে সাক্ষরতার হার ছিল মাত্র ৩৮%, ২০১১ সালে সেটা প্রায় দ্বিগুণ হয়ে ৭৪% পৌঁছে যায়। এটা সত্যি একটা বিরাট কৃতিত্ব ছিল। তাহলে সবশেষে কি বলা যায়? বামফ্রন্টের রেখে যাওয়া উত্তরাধিকারটা বেশ জটিল। একদিকে ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর দারিদ্র্য কমানোর মতো যুগান্তকারী সব সাফল্য। আবার অন্যদিকে প্রথম কয়েক দশকে শিল্পে স্থিবিরতা আর সিঙ্গুর নন্দীগ্রামের মতো বড়সড় বিতর্কিত ঘটনা। ২০১১ সাল নাগাদ তো রাজ্যের ঋণের বোঝাও দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ ছিল। বামফ্রন্টের এই যে ৩৪ বছরের লম্বা সফর, এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা বড় উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া যুগান্তকারী সংস্কারও যে সময়ের সাথে সাথে নতুন নতুন চ্যালেঞ্জ আর বিতর্কের জন্ম দিতে পারে, এটাই হয়তো তার সবথেকে বড় উদাহরণ। আর এই প্রশ্নটাই বোধহয় তাদের শাসনের মূল দ্বন্দ্বটাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।